বাঙালির জানা অজানা গল্প নিয়ে সাজানো আমাদের এই নিবেদন, এমন কিছু গল্প যা বাঙালির জীবনকে প্রভাবিত করবে। আমাদের একান্ত প্রচেষ্টা ফিরে দেখা বাঙালির ফেলে আসা দিনগুলো, বাঙালির বাংলা গল্প। আজকের গল্প অতল অন্ধকারে, লেখক মিহির সেন। নিজেকে নিয়ে কিছুদিন একা থাকতে চেয়েছিল মানুষ, নিজের সঙ্গে একটা বোঝাপড়া সেরে নেবার তাগিদে। তাই পিসিমারা মাসখানেকের জন্য কলকাতায় নেমে আসছেন শুনে নিজেই চিঠি লিখেছিল দিন কয়েকের জন্য দার্জিলিং যেতে চায়ও। পিসিমারা ওর চিঠি পেয়ে খুব খুশি। বাড়ি তালা দিয়ে যাওয়ার চেয়ে একজন রক্ষক থাকা তো ভালোই। কিন্তু এখানে এসে বুঝতে পারে মানুষ এর চেয়ে কলকাতাতেই ভালো ছিল। সেখানে ভিড়ের মাঝে নিজেকে সঁপে দিতে পারলে বেশ কিছুক্ষণের জন্য নিজেকে ভুলে থাকা যায়, নিজের মনের মুখোমুখি হতে হয় না। কিন্তু এখানে অহরাত্র এই খালি বাড়িতে নিজেকে ভীষণ পীড়িত মনে হয়। মনের আয়নায় সবসময় আর এক মানুষ যেন স্থির শীতল দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর দিকে। ভালো না লাগলেই বাড়ি থেকে বেরিয়ে যায়। দার্জিলিং এ এই এক সুবিধে, বেড়ানোর জন্য কোনো সময় বেসময় নয়, কিন্তু বেরিয়েও যেন স্বস্তি পায় না। একাকিত্বের আকাঙ্ক্ষা নিয়ে এখানে এসেছিল, কিন্তু নির্জন পথে একা হয়ে গেলেই কেমন অস্বস্তি বোধ হয়, ভয় ভয় করে। আবার জনাকীর্ণ মেলে গিয়েও আর এক যন্ত্রণা। মনে হয় গোটা বিশ্বে ও ছাড়া আর সবাই যেন আনন্দে উদ্বেল। এই আনন্দটুকুই তো মানুষের বাঁচার সম্বল, কিন্তু ওর জীবন থেকে যেন আনন্দ কেউ শুষে নিয়েছে। আনন্দহীন জীবনের কি বা সার্থকতা? নিছক একটা দেহের কাঠামো নিয়ে মানুষের সংখ্যা বৃদ্ধি করা, অথচ এই অর্থহীন কাঠামোকে স্বেচ্ছায় বিসর্জন দিতে মানুষের যে কি প্রচন্ড আতঙ্ক, দ্বিধা, তা হাড়ে হাড়ে টের পাচ্ছে মানুষ। ঠিক এই সময় হালকা এক ঝলক বাতাসের মতো রীতার আবির্ভাব। মেল পেরিয়ে নিরিবিলি একটা রাস্তার খোঁজে যাচ্ছিল মানুষ, একেবারে মুখোমুখি মেয়েটির সঙ্গে। আরে, আপনি এখানে? বিস্ময়ের চেয়ে খুশির ছোঁয়া বেশি প্রশ্নটায়। মানুষ চিনতে পারে না। মেয়েটির মিষ্টি হাসির উপর চোখ রেখে স্মৃতি হাতড়ায়। চিনতে পারছেন না? তাই তো, অবশ্য চেনার কথাও নয়, মাত্র একদিনের পরিচয়, তাও 7-8 বছর আগে। আমি রীতা রায়, মানুষের বন্ধু। অস্ফুটে বলে মানুষ। কোন মানুষই? এই সেরেছে, নিজের মামাতো বোনকেও চিনতে পারছেন না? মানুষ স্বস্তি বোধ করে। ও আমাদের মানুষই, তাই বলুন। কোন মানুষই ঠিক খেয়াল করতে পারছিলেন না তো? যাকে, বেড়াতে না কাজে? বেড়াতেই বলতে পারেন। তারপর একটু ইতস্তত করে বলে, কিছু মনে করবেন না, আপনার সঙ্গে ঠিক কোথায় আলাপ হয়েছিল? কফি হাউসে। ইউনিভার্সিটি ফাঁকি দিয়ে বন্ধুরা কফি হাউসে আড্ডা মারছিলাম। আপনি ঢুকতেই মানুষই ডাকলো আপনাকে, আমাদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দিল। আপনি কবি। অবাক হয় মানুষ, একটু হেসে বলে, আপনার তো অদ্ভুত স্মরণ শক্তি। মাত্র একদিনের পরিচয়, তাও 7-8 বছর আগে, মনে রাখলেন কি করে বলুন তো? ঠোঁট টিপে একটু হেসে বলে রীতা। সবাইকে কি মনে থাকে? দু একজনকে থেকে যায়, হেতু কি সেটা মনোবিজ্ঞানীরা বলতে পারবে। কি জবাব দেবে ভেবে পায় না মানুষ, সামান্য বিব্রত বোধ করে। সুয়ালাপি ও কোনোদিনই নয়। এই সুযোগে নিজেকে সামলে নেয় রীতা, বলে, সরি, অজান্তে একটু চপলতা প্রকাশ করে ফেলেছি বোধহয়। জানেন, এটাই আমার স্বভাব। কারোর সঙ্গে একবার আলাপ হলেই তাকে ভীষণ কাছের লোক মনে হয়।
রেখে ডেকে কথাই বলতে পারি না। এই উচ্ছলতার জন্য বাড়িতে কম বকা খায় নাকি? বন্ধুরাও সাবধান করে, তোর এই স্বভাবের জন্য একদিন এমন ধাক্কা খাবি না, তখন বুঝবি। একটু হেসে বলে মানুষ। আমি কিন্তু কিছু মনে করিনি, বরং বেশ উপভোগ করছিলাম আপনার এই ছেলে মানুষই। অবশ্য একই সঙ্গে এই ব্যাপারে আমার ত্রুটির কথাটাও নতুন করে অনুভব করছিলাম। সেটা প্রথম দিনই বুঝতে পেরেছিলাম। লজ্জায় আপনি লাল হয়ে উঠেছিলেন, কথাই খুঁজে পাচ্ছিলেন না। আমরা মেয়েরা কিন্তু খুব উপভোগ করেছিলাম আপনার অসহায় অবস্থাটা। আলাপের এটুকু শুরু, কিন্তু শেষ নয়। রীতাও নাকি বেড়াতে এসেছে এখানে, এক দূর সম্পর্কের দাদার বাড়িতে উঠেছে। কিন্তু এ কদিনেই হাঁপিয়ে উঠেছে সঙ্গী সাথী না থাকায়। হইচই ছাড়া ও একদম থাকতে পারে না, দম বন্ধ হয়ে আসে। এই সমস্যার মুখে মানুষকে ওর মনে হয় এক মুশকিল আশা। মানুষও একাকিত্বের আশা নিয়েই এসেছিল এখানে, কিন্তু শেষ পর্যন্ত সেই একাকিত্বই ওর কাছে এক যন্ত্রণা হয়ে উঠেছিল। ওরও তাই খারাপ লাগে না রীতার উপস্থিতি। প্রাণবন্ত অকপট সঙ্গী হিসাবে মেয়েটি সত্যি আনন্দদায়ক। রোজ বিকেলে রীতা নিজেই এসে টেনে বের করে নিয়ে যেত মানুষকে। মনে কোনো জটিলতা নেই বলেই বোধহয় এটাকে কোনো অশোভন আচরণ বলে মনেই হতো না মেয়েটি। মানুষও কোনো জটিলতা খুঁজে পেত না ওর আচরণে। কিন্তু কদিন পরেই রীতা একটা জিনিস লক্ষ্য করলো, বিশেষ একটা রাস্তায় যেন কিছুতেই যেতে চায় না মানুষ, কেবল বলে অন্যদিকে চলুন। অথচ কেন যে ওই রাস্তাটা এড়িয়ে চলতে চায় তাও বলতো না। আরো একটা জিনিসও নজর এড়ালো না রীতার। রীতা কোনো সুন্দর বুনো ফুল দেখে খুশি হয়ে সেগুলো তোলার জন্য কোনো খাদের পাশে গেলে কেমন যেন আতঙ্কিত হতো মানুষ। আতঙ্কটা চোখে মুখে স্পষ্ট ফুটে উঠত। একদিন বেরোনোর আগে মানুষের ঘরে বসে চা খাচ্ছিল দুজনে। জানলা দিয়ে সামনের বাড়িগুলো দেখা যাচ্ছিল। একটা বাড়ির ঝুলন্ত বারান্দায় 3-4টে বালিশ রোদে দেওয়া ছিল। চা খেতে খেতে একবার বাইরে তাকিয়ে হঠাৎ মানুষ আতঙ্কে চাপা চিৎকার করে ওঠে। মুহূর্তে বাইরের দিকে তাকিয়ে রীতা দেখতে পেল ওই ঝুলন্ত বারান্দা থেকে একটা কোলবালিশ খাড়া অবস্থায় নিচে পড়ে যাচ্ছে। ঝুলন্ত বারান্দায় দাঁড়িয়ে 2-3টি বাচ্চা ছেলে মেয়ে ঝুঁকে দেখছে বালিশকে। কিছুটা যেন ভীত ওরা। নিশ্চয়ই ওখানে দাঁড়িয়ে হুড়োহুড়ি করতে গিয়ে ওদের ধাক্কা লেগেই বালিশটা রাস্তায় পড়ে গেছে। মুহূর্তে মানুষের দিকে ফিরে তাকায় রীতা। মানুষ রুমাল দিয়ে কপালের ঘাম মুছছিল। চোখে মুখে এখনো চাপা আতঙ্কের ছাপ। আস্তে আস্তে জিজ্ঞাসা করলো রীতা, কি ব্যাপার বলুন তো? মানুষ স্বাভাবিক হবার চেষ্টা করে বলে, কই কিছু না তো, হলো আপনার চা খাওয়া? এমন উচ্ছল রীতাও এবার সামান্য গম্ভীর হয়। মেয়েদের চোখকে অত সহজে ফাঁকি দেওয়া যায় না মানুষ বাবু। আপনি কি দেখে ভয় পেয়েছিলেন? চোখ নামিয়ে একটু আমতা আমতা করে মানুষ বলে, আমার হঠাৎ যেন মনে হলো কেউ একটা বাচ্চাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। শুনে যেন আশ্বস্ত হয় রীতা। একটু হেসে বলে, তাই বলুন, আপনি পুরুষ মানুষ, এত নার্ভাস? চলুন বেরোনো যাক। দিন কয়েক পর দারুণ উচ্ছ্বসিত গল্পে ভুলিয়ে রীতা মানুষকে ওর সেই অনিচ্ছার রাস্তার মুখে নিয়ে আসে। হঠাৎই খেয়াল হতে দাঁড়িয়ে পড়ে মানুষ, বলে, এদিকে কিছু দেখার নেই, অন্যদিকে চলুন। রীতা আবদারের সুরে বলে, চলুন না, এতদিন হলো এসেছি, এই পথটা একদিনও যায়নি, দেখার মতো কিছু থাকতেও তো পারে। মাথা নেড়ে আপত্তি জানায় মানুষ। আমি বলছি কিচ্ছু নেই, অন্যদিকে চলুন। এবার কপট জেদে বলে রীতা, সবসময় আপনার জেদটাই বজায় থাকবে বুঝি? আমার একটা অনুরোধ তাও রাখতে পারছেন না? বাধা দিয়ে বলে মানুষ, আসলে ওই রাস্তাটা না একদম ভালো নয়, মাঝে মাঝে নাকি চিন্তাই হয়। মাঝে শুনলাম একবার নাকি রেপও হয়েছিল ওখানে। তাই আপনাকে নিয়ে একা আমি ওই পথে কিছুতেই যেতে পারবো না। রীতা ওর আপত্তি মেনে নেয়,
কিন্তু বেশ বোঝে মানুষের অজুহাতটা সত্যি নয়, ওর কোনো গোপন আতঙ্ক জড়িয়ে আছে পথটার সঙ্গে। কিন্তু কি হতে পারে সেটা? এতদিন মানুষের গাম্ভীর্য, অন্যমনস্কতা দেখে ভেবেছিল রীতা লোকটা স্বভাবে অন্তর্মুখী। এমন ইন্ট্রোভার্ট ছেলে ও মেয়ে ও আগে দেখেছে, কিন্তু এবার সন্দেহ শুরু হয় রীতার। একটা মানসিক ভারসাম্য হারানোর লক্ষণ নয় তো এটা? কদিন পর আরেকটি ঘটনায় এ সন্দেহ আরো বাড়ে। বিকেলে যখন মানুষকে ডাকতে আসে, ওর হাতে ছিল ছোট্ট একটা টেপ রেকর্ডার। সেটা দেখেই কেমন যেন ভাবান্তর ঘটে মানুষে। ভুরু কুঁচকে বলে, ওটা কি? টেপ রেকর্ডার? ওটা এনেছেন কেন? এখানকার কিছু পাখি আর ঝর্ণার শব্দ ক্যাসেটে তুলে নিয়ে যাব বলে। আপত্তি জানায় মানুষ। না না, ওসব নিয়ে বেরোনোর কোনো দরকার নেই। সামান্য গম্ভীর হয়ে জিজ্ঞাসা করে রীতা। কেন? মানুষ আস্তে আস্তে বলে, ও জিনিসটা আমি একদম সহ্য করতে পারি না। ভীষণ ডিস্টার্বিং বলে মনে হয়। একটা চটুল, রুচিহীন প্রমোদ উপকরণ। হেসে হেসে বলে রীতা। কি আশ্চর্য! আপনার সত্য যুগে জন্মানো উচিত ছিল মানসবাবু, কোনো মুনির তপবনে, যেখানে শহর সভ্যতার কোনো নেই। হাসিটা ছিল রীতার সাজানো, নিজেকে আড়ালে রাখার জন্য এক কৌতূহলী মনে এই ঘটনাটা নতুন একটা সন্দেহের সংযোজন। মানুষের কথা মেনে নিয়ে টেপ রেকর্ডারটা মানুষের বাড়িতেই রেখে যায় রীতা। কিন্তু বেড়াতে বেড়াতে, হাসি গল্পের ফাঁকে ফাঁকে কেবলই মনে হতে থাকে মানুষের এই বিকারগুলো অহেতুক নয়, বাতিকও নয়। এর পেছনে কোনো গোপন সূত্র লুকিয়ে আছে নিশ্চয়ই। রীতা এবার কৌতূহলী হয়ে ওঠে সেই সূত্র আবিষ্কারে। দিন কয়েক পর নিজেদের বাড়িতে একদিন চায়ের নিমন্ত্রণ করে রীতা মানুষকে। ওর দাদা বৌদি সেদিন শিলিগুড়ি গিয়েছিলেন কি একটা কাজে যেন। সন্ধ্যায় মানুষ এলে ওকে নিয়ে সুন্দর সাজানো বসার ঘরটায় নিয়ে যায় রীতা। সোফার পিছনেই জানলায় টবের গাছ, দেওয়ালে যামিনী রায়ের দুটো ছবি, রুচির ছাপ সর্বত্র। রীতা যেন আজ অন্য দিনের চেয়েও উজ্জ্বল, খুশি মানুষও, কিন্তু প্রকাশহীন। কথায় কথায় একসময় ছেলেবেলার কথা তোলে রীতা। ছেলেবেলার সারল্য, আবেগ, বোকামির নানা গল্প। হঠাৎ এক সময় আচমকা প্রশ্ন করে রীতা, আচ্ছা বলুন তো, আই লাভ ইউ এর বাংলা মানে কি? একটু হকচকিয়ে যায় মানুষ, সামলে নিয়ে বলে, কেন? আমি তোমাকে ভালোবাসি। কপট রাগে বলে রীতা। এমা, আপনি আমাকে কথা বললেন? এগুলো ছিল আমাদের ছেলেবেলার দুষ্টুমি। ভালোবাসা শব্দটার মানেই বুঝতাম না তখন। একটু হেসে বলে মানুষ, এখন বোঝেন তো? আমার কিন্তু মনে হয় আপনার বয়সটা তারপর আর বাড়েনি। চোখে সূক্ষ্ম ভৎসনা এনে বলে রীতা। প্রমাণ চান এক্ষুনি? হাত জোর করে মানুষ। মাফ করুন বাবা, মাফ করুন। আর দু চারটে কথার পর উঠে দাঁড়ায় রীতা। একটু বসুন, দেখি চা কতদূর। একটু বাদে নিজেই চায়ের ট্রে হাতে করে ঘরে প্রবেশ করে রীতা। দরজার মুখে একটু থামে, মুখে চাপা কৌতুকের হাসি। হঠাৎ টেপ রেকর্ডারটা থেকে ভেসে আসে মানুষের স্বর। কেন? আমি তোমাকে ভালোবাসি। তারপর এ প্রসঙ্গে ওদের সবকটি কথা শুনে চমকে ওঠে মানুষ, চোখে মুখে গভীর আতঙ্ক। এক মুহূর্তে কেমন যেন অপ্রকৃতিস্থ মনে হচ্ছে ওকে। রীতাও সামান্য ভয় পায়, চিৎকার করে উঠে দাঁড়ায় মানুষ। স্টপ ইট! আই সে স্টপ ইট! কে আপনাকে এই স্বাধীনতা দিয়েছে? এক্ষুনি বন্ধ করুন বলছি। রীতার দিকে ছুটে আসে মানুষ, ওর কাঁধ দুটো খামচে ধরে, ঝাঁকিয়ে দেয়। বন্ধ করুন! রীতার হাত থেকে ট্রেটা পড়ে যায়, ঝনঝন শব্দে কাপডিশ ভেঙে যায়। আতঙ্কিত রীতা ছুটে বেরিয়ে যায় ঘর থেকে, গিয়ে টেপ রেকর্ডার বন্ধ করে দেয়। জানলার টবের গাছের আড়ালে মাউথপিস লুকিয়ে রেখে মানুষের কণ্ঠস্বর তুলে নেবার এ পরিণতির কথা
কল্পনাও করতে পারেনি ও। ঘরে এসে দেখে ঘর খালি, চলে গেছে মানুষ। এতদিনে নিশ্চিত হয় রীতা, এই মানসিক বিপর্যয়ের সঙ্গে অবশ্যই কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। এখন থেকে ওর প্রধান কাজই হবে সেই রহস্য খুঁজে বের করা। পরদিন সকালেই মানুষের বাড়িতে যায় রীতা। মানুষ চুপ করে শুয়েছিল। আস্তে আস্তে ঘরে ঢুকে বলে রীতা। ক্ষমা চাইতে এলাম। দ্রুত বিছানায় উঠে বসে মানুষ। না না, আপনি কেন ক্ষমা চাইবেন? কালকের ঘটনার জন্যে আমি বরং ভীষণ লজ্জিত, অনুতপ্ত। আমাকে ক্ষমা করবেন প্লিজ। তারপর একটু থেমে বলে, কালই আমি চলে যাচ্ছি। ওর চোখে চোখ রেখে বলে রীতা। তাতেই কি বাঁচবেন আপনি? একটু চমকায় মানুষ। অনুসন্ধানী দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলে, মানে? কিছুটা দূরত্ব রেখে ওর খাটেই গিয়ে বসে রীতা। তারপর সহানুভূতি সুরে বলে, আমার চোখকে আপনি ফাঁকি দিতে পারবেন না মানসবাবু। আমি বেশ বুঝতে পারছি প্রচন্ড একটা মানসিক অশান্তি, অস্থিরতা আর আতঙ্ক আপনাকে তাড়া করে বেড়াচ্ছে। ক্যান্সারের জার্মের মতো ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে আপনাকে। কেমন অসহায় স্বরে বলে মানুষ। আপনার সন্দেহ একেবারে অমূলক নয়। এ ব্যাপারে আমি কোনো সাহায্য করতে পারি আপনাকে? আপনি আপনি কি করবেন? এ আমার একান্তই নিজস্ব সমস্যা। পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই চেষ্টা করলে যা সমাধান করা যায় না। অন্তত সাময়িকভাবে কিছুটা হালকাও তো করতে পারেন মনকে। বিপদের দিনে কাউকে না কাউকে বিশ্বাস করতে হয় মানসবাবু, তার উপর নির্ভর করতে হয়। আমাকে সম্পূর্ণ বিশ্বাস করে বন্ধু ভেবে বলতে পারেন আপনার কি হয়েছে, বলবেন? আলতোভাবে ওর হাতের উপর হাত রাখে রীতা। বন্ধুত্বের ছোঁয়া। একটা চাপা অস্থিরতা নিয়ে উঠে দাঁড়ায় মানুষ। ঘরে সামান্য পায়চারি করে, তারপর ওর দিকে ফিরে বলে, আপনার অনুমান মিথ্যে নয়, কিন্তু আমাকে আর একটু ভাবার সময় দিন। সেদিন বিকেলে মানুষ অকপটে সব কথা খুলে বলে রীতাকে। নির্জন একটা জায়গায় একটা টিলার আড়ালে বসে। না বলে উপায় ছিল না, ওর মানসিক যন্ত্রণা ক্রমেই অসহ্য হয়ে উঠছিল। বেশ বুঝতে পারছিল মানসিক ভারসাম্য হারিয়ে আস্তে আস্তে উন্মত্ততার দিকে এগিয়ে যাচ্ছে। বেঁচে থাকাটাই এক অভিশাপ হয়ে উঠেছে, অথচ কাউকে বলে নিজের মন হালকা করতে পারছিল না। তেমন সহানুভূতিশীল, বিশ্বস্ত কেউ ছিল না ওর জীবনে। সেই অভাব পূরণ করার জন্যই যেন রীতার এই দৈব আবির্ভাব। কেমন আচ্ছন্নের মতো নিজের কথা বলে যাচ্ছিল মানুষ, কিছুটা এলোমেলো ভাবে, আর সমস্ত চেতনা সজাগ রেখে ওর কথা শুনে যাচ্ছিল রীতা। পরবর্তী অংশ আগামী সপ্তাহে।